ভারত যার মামার বাড়ি, ঢাকা ছাড়ো তাড়াতাড়ি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এবং আরো কিছু নোংরা ঘটনার ইতিহাস সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে চাইছি, যা সম্প্রতি আমাদের চোখের সামনে ঘটেছে। যেমন সে দেশের জাতির পিতার মাথায় উঠে পেচ্ছাপ করা, তার মূর্তি ভাঙা, জাতীয় পতাকাকে অসম্মান করা এবং দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে বিশ্রী ভাবে, কুরুচিকর ভাবে লীলা খেলা করা বিশ্ব সমাজে, সর্বোপরি তার প্রাণ সংশয়ের মতো পরিস্থিতি তৈরি করা এবং তাকে দেশ থেকে বিতাড়িত করা, তাকে প্রাণ বাঁচাতে দেশের বাইরে চলে যেতে হয়েছে। নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আজ আমি ভারতবর্ষে যে SIR হচ্ছে, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এ বিষয়ে দু চার কথা বলতে চাই। এবং প্রাসঙ্গিকত যারা পূর্ববঙ্গ থেকে আগত, অর্থাৎ বর্তমান বাংলাদেশ, ভৌগোলিকভাবে যে পূর্ববঙ্গ থেকে আগত অগণিত হিন্দু সম্প্রদায়ের মানুষেরা, যারা এই ভারতের মাটিতে দীর্ঘ বছর ধরে, দশকের পর দশক ধরে রয়েছেন এবং আজও রয়েছেন এবং এখনো এসে চলেছেন, সেই সব মানুষদের উদ্দেশ্যেও আমি একটু একটু করে টাচ করে যাব। প্রথমে বলি, এই যে বাংলাদেশ কিভাবে আমাদের উপরে দিনের পর দিন, বাংলাদেশের একটা বড় সংখ্যা তারা ভারতকে আক্রমণ করে চলেছিল এবং ভারতকে রীতিমতো, এটাকে তো হিংসা বলা যাবে না, হিংসা, আমাদের সাথে হিংসা করার মতো একটা পর্যায়ে আসতে হয়। এখানে যেটা হয়েছে সেটা বুঝতে হবে। এই যে ঘটনাগুলো, যেগুলো আমি তুলে ধরার চেষ্টা যেগুলো উল্লেখ করলাম, এই যে দেশের বিরুদ্ধে, দেশের মধ্যেই হিন্দু সম্প্রদায়ের উপরে যে আক্রমণ, তাদের দেবদেবতার মূর্তি ভাঙা, সেই মানুষদের উপরে টর্চার করা, অপমান করা, দেশের প্রধানমন্ত্রী, যেহেতু গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার, সে একটি নিরপেক্ষ সরকার চালানোর মনোভাব নিয়ে এগোচ্ছিলেন দেখে তার উপর যে আক্রমণ, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, এর পিছনে রহস্যটা কি? রহস্যটা সেই একই, যে ভারতের দিকে খারাপ নজর দিয়ে তাকানো এবং ভারতের আরো ক্ষতি করার উদ্দেশ্য। তাহলে এর সাথে আমাদের মনোভাবের, আমাদের যে আমরা কি করতে পারি, আমরা কি ভাবতে পারি, অর্থাৎ ভারত সরকার কি ভাবতে পারে, কি করতে পারে। ভারত সরকার তো অতটা মাথা মোটা না ভাই, যে গিয়ে দুম করে তোমাদের সাথে, তার একটা স্তর আছে, তার একটা লেভেল আছে, সে কার সাথে যুদ্ধ করতে পারে, কার সাথে তর্ক করতে পারে, তর্ক করার একটা লেভেল হয়। আজকের যে ভারতে যে SIR হচ্ছে, কিভাবে লোটা কম্বল গুটিয়ে পালাচ্ছে, কিভাবে পালাচ্ছে, কেন ভাই? তোমার ঢাকা কোথায় গেল? বললে যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ঢাকা যার, দিল্লি যার মামার বাড়ি, ভারত যার মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, বলেছিলে কিনা? আরে বাংলাদেশ, তোমাদেরকে বলছি, বলেছিলে কিনা? তাহলে আমরা কেন বলবো না ঢাকা যার মামার বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি? কেন বলবো না? কেন বলবো না? আমি মনে করি সমস্ত ভারতবর্ষীর यही স্লোগান होने का चाहिए, जो जिसका घर ढाका उसका घुराओ चाका, जिसका घर ढाका उसका घुराओ चाका। ঢাকা যার মামার বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি। হ্যাঁ, সকলকে নয়, এখানে একটা ব্যাখ্যা আছে, এখানে একটা ব্যাখ্যা আছে। সম্প্রতি ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেক বাঙালি, যারা এখানকার বাঙালি, যাদেরকে তথাকথিত ভাবে একটা বড় সংখ্যক মানুষ ঘটি বলে ধরে,
তাদের মুখে অনায়াসেই শোনা যাচ্ছে এবং আমাকে ব্যক্তিগতভাবে অনেকে জানিয়েছেন যে দাদা, বাংলাদেশের সব লোক চলে যাবে, সব লোক চলে যাবে তো, অর্থাৎ সে মনে প্রাণে চাইছে যে বাংলাদেশের সব হিন্দুরা ভারত থেকে চলে যাক। আমি তাদেরকে একটা কথা বলবো, আপনারা দয়া করে ভারতীয় ইতিহাসে ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, সে জায়গাটা একটু মর্মস্পর্শী ভাবে একটু ফলো করবেন, একটু একটু নজর দেবেন। তখন দেখবেন আপনার মন থেকে এই কথাগুলি উঠবে না, আসবে না। ভারতের স্বাধীনতা আন্দোলনে কারা ঝাঁপিয়ে পড়েছিল, কাদের অবদান আছে এই স্বাধীন ভারতের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য, খোঁজ রাখেন, জানেন? নাকি জেনেও চুপ করে বসে থাকেন? অবিভক্ত ভারতের স্বাধীনতার জন্য তৎকালীন সময়ে এই এই যে বর্তমান বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান, এই এই বাংলা এবং পাঞ্জাব দুটি রাজ্যেরই বিশেষ ভূমিকা ছিল। কিন্তু দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, আমাদের তৎকালীন সময় যারা ছিলেন, আপনারা দয়া করে আমাকে রাজনৈতিক ব্যক্তি বলে দাগিয়ে দেবেন না, তৎকালীন সময় যারা ভারত সরকারের দায়িত্বে ছিলেন, তাদের যারা প্রভাবশালী ছিলেন, প্রভাব খাটাতে চাইতেন, তারা সেই দলের আদর্শগত মানুষদের কথা শোনেননি। হ্যাঁ, তাদের সাথে নেতাজি সুভাষচন্দ্র বসু, এই আপনার এই যে সর্দার বল্লভভাই প্যাটেল, এরকম অনেক মানুষ আছেন, তাদের সাথে তাদের নীতি আদর্শ মেলেনি। তারা কিন্তু ভেতরে ভেতরে এই বাংলাকে, পাঞ্জাবকে ভাগ করে দেওয়ার একটা মনোভাব পোষণ করেছিলেন। এমনকি এই পশ্চিমবঙ্গের এই কলকাতা শহর, এই কলকাতা শহর বর্তমান বাংলাদেশ যে দেখছেন না, এই যে বড় চ্যাটাম চ্যাটাম কথা বলছেন না, এই কলকাতা শহরটা আপনার হাতছাড়া হয়ে যাচ্ছিল। জানেন কি? খোঁজ নিন। এই কলকাতা শহরটাকে আপনি দাবি করতে পারতেন না আজ। তো সেই কলকাতা শহর কিন্তু চলে যাচ্ছিল ওই তাদেরই চক্রান্তে, যারা প্রথম ভাগ করার মনোভাব দেখিয়েছিল। যাই হোক, আমাদের কপাল ভালো, আমরা সৌভাগ্য যে কলকাতা শহরটা আমাদের মধ্যে রয়েছে। আমরা ভারতের নাগরিক এবং ভারতের কথা বলতে পারছি, ভারতের আকাশ বাতাসের তলায় ভারতের মানুষের সাথে বসবাস করতে পারছি, বিশ্বের অন্যতম বৃহৎ শক্তিশালী এবং ফিনান্সিয়াল স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে থাকা এই ভারতের নাগরিক হিসেবে। এখন বিষয়টা হচ্ছে, তাহলে আপনাদের প্রশ্ন জাগতেই পারে, তাহলে কবি সুব্রত মিত্র আপনার এই বাংলাদেশের প্রতি আপনার এই দায়বদ্ধতা, এই সহানুভূতি, এটা আপনি কেন বলছেন? এটা আমি এই জায়গা থেকে বলছি, আপনি যে আপনার স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের তালিকা দেখছেন, তার মধ্যে মাস্টারদা সূর্য সেনের ব্যাপারে জানুন তো, বিনয় বাদল দীনেশ, এবং এই যে আমাদের যে এখানকার যে বড় বড় বিপ্লবী ছিলেন, ও আরেকজন এই যে প্রফুল্ল চাকি। আচ্ছা, এই যে হাসপাতালে যে ডাক্তার দেখাতে যান আপনারা বুড়ি বুড়ি, সেখানে তো জাতিগত কোনো ব্যাপার নেই। চিত্তরঞ্জন দাস, হ্যাঁ, ওনার ফ্যামিলির মানুষদের সাথে আমার যোগাযোগ আছে। চিত্তরঞ্জন দাস কত বড় প্রপার্টি, একাধিক হসপিটাল, সব নিজের স্বার্থের বাইরে এসে পাবলিকের জন্য, গভর্নমেন্টকে, মানুষের সাহায্যের জন্য দান করেছেন। কোথাকার লোক? এখন আপনার মনে পড়ছে যে ওই বাংলাদেশে হিন্দুরা আসবে না, এই বাংলাদেশে আমরা খাবো দাবো? আর একটা কথা মাথায় রাখবেন, এই বাংলাদেশের সমস্ত হিন্দুরা যদি এখন চলে যায় না, তখন আর একটা বিপত্তি ঘটবে, বুঝতে পারছেন তো? তখন ভাববেন যে ওরা ঠিক ছিল। আর বাংলাদেশের যে হিন্দুরা যারা এসেছেন, তাদের প্রতি আমি একটা বিশেষ অনুরোধ রাখছি এবং সচেতন করছি। আপনাদের কিন্তু একটা বড় দোষ এবং ত্রুটি, আপনারা কিন্তু ভীষণ ভয়ানক মানুষ, একটা বড় সংখ্যা, আপনারা ভীষণ ভয়ানক, হ্যাঁ ভয়ানক, সবাই নয়, বেশি অংশ আপনারা ভুলে গেছেন, অথবা ভুলে যাওয়ার ভান করছেন কি কারণে আপনার জন্মভূমি, আপনার মাতৃভূমি স্বচ্ছ শ্যামলা সুজলা সুফলা সেই বাংলার মাটি ছেড়ে, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর সোনার বাংলা হিসেবে গর্ববোধ করেছিলেন, তার সাহিত্যে লিখেছিলেন, সেই বাংলার মাটি ছেড়ে, সেই বাংলার পুকুর ঘাট, সোনালী ধান ক্ষেত, মায়ের স্নেহ ভালোবাসা, শীতের সকাল, পিঠে
সমস্ত কিছু ফেলে আপনাকে কেন এই দেশে চলে আসতে হয়েছে, এবং এই দেশের বাঙালিদের হাতে আপনাকে মানসিকভাবে টর্চার হতে হচ্ছে আপনি বাঙাল বাঙাল বলে, কেন? সেটা কিন্তু আজ আপনি ভুলে যাওয়ার মতো করে বসে আছেন চুপ করে, এবং যাদের তারা খেয়ে চলে এসেছেন সব ফেলে, তাদের মাথায় পাছায় সর্ষের তেল মাখাচ্ছেন। এটা অপরাধ এবং পাপযোগ্য বলে আমি মনে করি। হয়তো আপনারা অনেকে আমাকে সাম্প্রদায়িক মনে করতে পারেন, অনেকে বলেছেনও, কিন্তু কোন সম্প্রদায়ের জন্য যদি কথা বলতে গিয়ে সাম্প্রদায়িক হই, তাহলে সাম্প্রদায়িক। আমার সম্প্রদায়ের মানুষের হয়ে তো আমাকে কথা বলতে হবে, নাকি অন্য লোক কথা বলবে? অন্য সবাই এক হতে পারবে, আর আমার সম্প্রদায়কে নিয়ে আমি কথা বলতে পারবো না? তাহলে আমি সাম্প্রদায়িক হয়ে যাব। সাম্প্রদায়িকতাও একটা নীতির মধ্যে পড়ে, কিন্তু সেই সাম্প্রদায়িকতার মধ্যে অমানবিকতা, হিংসা, খুনোখুনি, সেটা হচ্ছে খারাপ। সেটা তো আমি করছি না। জিনিসটা বুঝতে হবে। যেটা যে জায়গা থেকে সরে আসলাম, যেটা বললাম যে স্বাধীনতা সংগ্রামীদের এই যে একটা বড় সংখ্যা, এবং তাদের কে আমরা শ্রদ্ধা করি, পুজো করি, স্বাধীনতা দিবসে তাদেরকে আমরা স্মরণ করি, তারা কিন্তু ওই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, এই দেশি বাঙালিদেরকে আমি আরেকটা কথা বলি। আচ্ছা, আপনার যে ছেলেপুলেকে পাঠ্যপুস্তকে যে কবিতা গল্প টল্প পড়াচ্ছেন, অধিকাংশ কবি সাহিত্যিকদের তাদের জন্ম খোঁজ নিয়েছেন? তাহলে আপনি বলুন, তাহলে ওগুলো পাঠ্যপুস্তক থেকে বাদ। কুসুম কুমারী দাসকে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, জীবনানন্দ দাশের মা। জীবনানন্দ দাশ কোথাকার? বর্তমান সময়ে এই ভারতবর্ষে অনেক সম্মানীয় মানুষ কোথাকার? আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কোথাকার? তাহলে বলবেন তারা বাদ। তাদের ভূমিকা ছিল কিনা সেটা বুঝতে হবে। এই ভারতকে তারা কি দিয়েছে, কি নিয়েছে, এটাই। আর যারা বাংলাদেশ থেকে পরবর্তীতে এসেছেন এবং এখনো আসছেন, এবং তারা এই যে কৃতজ্ঞতা স্বীকার করতে ভয় পাচ্ছেন, লজ্জা পাচ্ছেন, বা মুখকে আড়াল করে রাখছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো, এই ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করুন। কৃতজ্ঞতা স্বীকার করুন। বিশেষ করে গত এই যে ৭১-এর পরবর্তীতে যারা যারা এসেছেন, সকলের উচিত প্রকাশ্যে এই ভারত সরকারকে প্রণাম করা। আর এই আজকের যে SIR হচ্ছে, এই CAA হচ্ছে, যা কিছু হচ্ছে, সমস্ত গুলো কিন্তু একটা রিভিশন রাখা হয়েছে, প্রভিশন রাখা হয়েছে যে এই যে জনজাতি, হিন্দু সনাতন সম্প্রদায়ের যে জনজাতি, তাদেরকে আমার ভারতবর্ষে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আশ্রয় দেওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি ভারত সরকারের প্রতি, ভারতীয় ইলেকশন কমিশনের প্রতি আপনাদের নতজানু হয়ে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। আজীবন কৃতজ্ঞ থাকা উচিত, আজীবন কৃতজ্ঞ থাকা উচিত। আর আগেকার যে বাঙালি, সেই বাঙালিতে ফিরে আসুন। বর্তমানে তো বাঙালিরা সব ভোগে রয়েছে, ভোগে, ত্যাগে নেই। কলকাতার রসগোল্লাটা বিখ্যাত, ওখানে ভোগ আছে, কিন্তু কলকাতার যে সংগ্রাম বিখ্যাত, কলকাতার যে আন্দোলন বিখ্যাত, ত্যাগ বিখ্যাত, বিপ্লবীদের দেহ প্রাণ সব বিসর্জন দেওয়া দেশের জন্য, এটা বিখ্যাত। এগুলো বাঙালি ভুলে যেতে বসেছে। এটা খারাপ জিনিস। খুব ভালো থাকবেন, খুবই ভালো থাকবেন। আমি খুবই আনন্দিত ভারত সরকারের এই পদক্ষেপে। কিভাবে তারা আমাদের ভারত সম্পর্কে কিভাবে তারা অপমান করেছিল, ছি ছি। আরো অনেক দেশের অনেক অভ্যন্তরীণ কথা আছে, সেগুলো আমার দেশের স্বার্থে আমি বলতে চাইছি না, সেটা আমাদের রাষ্ট্রের নিরাপত্তার কারণে আমি বলতে চাইছি না। কিন্তু কিন্তু আমাদের ভারতকে কিন্তু অত পলকা ভাবে নেবেন না, অত পলকা ভাবে নেবেন না। এটা এখনকার ভারত। খুব ভালো থাকবেন সকলে, রাষ্ট্রীয় ভাবনায় উদ্বুদ্ধ হয়ে বেঁচে থাকুন। সবাই খুব ভালো থাকবেন। আজ এ পর্যন্তই রাখছি। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র, গড়িয়া নতুন দিয়ারা, রবীন্দ্রনগর থেকে। ধন্যবাদ।